এপিসোডে আমরা আসলে কথা বলবো দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে যেটা ভেরি ইম্পোর্টেন্ট, আগেও আমরা এটা নিয়ে একটু হিন্ট পেয়েছিলাম আপনার বক্তব্য থেকে। সেটা হলো মজুরি বা ওয়েজ। আর আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট পলিসি, অর্থাৎ যেটাকে আমরা বলছি কর্মসংস্থান নীতি। এই কর্মসংস্থান নীতির সাথে বাংলাদেশের পরিচিতিটা খুব বেশি দিনের না। ২০২২ সালে প্রথম এটা একটা কর্মসংস্থান নীতি হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বলবো। তো আমি আর সময় নষ্ট না করে দর্শকদের জন্য আবারও আমি বলছি যে আমরা যে কথাগুলো আগের এপিসোডে বলেছিলাম তার সাথে অনেক কথারই আজকে হয়তো কিছু যোগাযোগ থাকবে, যোগসাজশ থাকবে। কিন্তু আমরা আজকের নতুন টপিকগুলো নিয়েও আলাদা করে দৃষ্টিপাত করব এবং ফোকাস করব। যেটা আমি শুরুতেই বলে নিয়েছি প্রফেসর ইনায়েতুল ইসলামের সাথে। তো স্যার, প্রথমে এই যে মজুরি, এই বিষয়টা নিয়ে যখন কথা বলতে হয় আমরা দেখেছি যে একটা লম্বা সময় ধরে ইভেন আইএলওর একটা গ্লোবাল ওয়েজ রিপোর্ট, যেটা ২১ সালের রিপোর্টটা ছিল, ২২-২৩-এ বাংলাদেশ চ্যাপ্টারগুলো ওভাবে আসেনি কারণ ডেটা ছিল না। ২১ সাল পর্যন্ত একটা ডেটা খুব পরিষ্কারভাবে এসেছিল আইএলওর গ্লোবাল ওয়েজ রিপোর্টে যে ২ দশক ধরেই গড়ে বাংলাদেশের যেই প্রকৃত মজুরি অর্থাৎ রিয়েল ওয়েজ, সেটা আসলে -5.9% এভারেজে। অর্থাৎ এই মজুরি, প্রকৃত মজুরি শুধু ডিক্লাইনিংই না, এটা ঋণাত্মক, নেগেটিভ। এবং সেইখানে দেশের প্রোডাক্টিভিটি কিন্তু সেই ২ দশকে বেশ হাই। অর্থাৎ প্রায় 4% এর উপর এভারেজে। রাইট। সো এইটা একটা বড় ডিলেমা আমাদের দেশের জন্য। এবং এইখানে কিন্তু যে শ্রমিকের যে অধিকার, শ্রমিকের যে জীবন ধারণের ক্ষমতা এবং প্রোডাক্টিভিটি এবং এমপ্লয়ারের ক্ষেত্রেও যেই প্রোডাক্টিভিটি এবং বিজনেস গ্রো করা, সবকিছুর সাথেই কিন্তু একটা সমন্বয় মিসিং হয় এই ওয়েজ নিয়ে যদি আমরা এই ধরনের সমস্যা ফেস করি। তো আর এখন দেশে যেই সম্প্রতি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে শ্রম কমিশন হয়েছে, সেই কমিশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ওয়েজ নিয়ে হ্যাঁ। সরকারকে একটা ভালো দিক নির্দেশনা দেওয়া, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যাতে পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকার এসে এই বিষয়টাকে এগিয়ে নিতে পারে। তো স্যার, আপনার কাছে জানতে চাই ফ্রম ইওর এক্সপেরিয়েন্স অ্যান্ড বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা থেকে, এই ধরনের দেশে যেখানে ওয়েজ নিয়ে এই ধরনের সমস্যা, এটাকে সমাধান করা বা এই বিষয়গুলাকে অ্যাড্রেস করা, যাতে একটা ন্যায্য মজুরি বা একটা মিনিমাম ওয়েজগুলো যাতে ঠিক হয় এবং আস্তে, আস্তে যাতে একটা লিভিং ওয়েজ বা ফেয়ার ওয়েজের দিকে একটা সমাজ যেতে পারে। এটা নিয়ে আপনার যদি কোনো সাজেশন বা অভিজ্ঞতা থেকে যদি কিছু বলতে চান, এটা আমাদের দর্শকদের জন্য খুবই উপকারী হবে। আচ্ছা, থ্যাংক ইউ আবিদ। দিস আর এক্সেলেন্ট কোয়েশ্চেনস, ভেরি চ্যালেঞ্জিং ওয়ান্স। আমি এগুলো উত্তর স্যাটিসফ্যাক্টরি আমি দিতে পারবো কিনা বলতে পারবো না, তবে একটা চেষ্টা করছি। প্রথমত আই অলওয়েজ গো ব্যাক, আমি যখনই ইকোনমিক্স নিয়ে আলাপ করার সময় বলি যে ইকোনমিক্স ক্লাসে আমরা কি শেখাই, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউর ট্রেনিং ইয়াং পিপল, অ্যান্ড ওরা যদি একটা পার্টিকুলার আইডিয়াস নিয়ে বেরিয়ে গিয়ে ওরাই হয়তো সেন্ট্রাল ব্যাংক একসময় কাজ করবে, মিনিস্টার ফাইন্যান্স একসময় কাজ করবে, অন্যান্য লেবার মিনিস্ট্রিতে কাজ করবে, প্রাইভেট সেক্টরে কাজ করবে, ওরা কি শেখে? There are many who probably have just an exposure to economics first year, তারপরে আর করে না, but they can become influential members of the corporate world, influential members, policy makers circles. জাস্ট একটু ভেবে দেখা হবে, তুমি আমি প্রায় এটা নিয়ে আলাপ করি। জি। আমরা বলি যে যেই ধরনের শ্রমবাজার আমরা ছাত্রদেরকে শেখাই একটা বেসিক লেভেল, সেখানে তুই কি বলে ন্যায্য মজুরি ন্যায্য মজুরি, is guaranteed. রাইট। Is guaranteed because everybody gets paid according to their worth. Their worth is measured in terms of productivity of labor. সেখানে লেবার প্রোডাক্টিভিটি আর ওয়েজের মধ্যে একটা সিমেট্রিক্যাল হারমোনিয়াস রিলেশনশিপ থাকা কথা, এটাই কিন্তু আমরা শেখাই। ওই যে আমরা একটা ইকুয়েশন পড়ি যে মার্জিনাল প্রোডাক্টিভিটি উইল বি ইকুয়াল টু ওয়েজ। কিন্তু সেটা তো বাস্তব জীবনে হয় না। কারণ কি, যদি ওটা হতো, if what we find in basic textbooks ওটা যদি সত্যি বাস্তব জীবনে ট্রান্সফার্ড হতো, তাহলে এই সমস্যাগুলো দেখতাম, থাকতোই না। তাই না? তো therefore you have to ask কেন হচ্ছে, আমাদের জিজ্ঞাসা করতে হবে। তার একটা প্রধান কারণ, ওয়ান্স এগেইন আমি সবসময় বলে থাকি যে আমরা যদি একটা ফর্মাল লেবার মার্কেট দিয়ে শুরু করি, আমরা যদি বলি যে এই লেবার মার্কেট 85% ইজ ফর্মাল, উল্টাটা, জাস্ট উল্টোটা, যে 85% ফর্মাল। হ্যাঁ, নট ইনফর্মাল যদি বলি,
তাহলে তো লেবার মার্কেট নিয়ে সঙ্গে আমরাই নাই কাজ করতে কোনো সমস্যা নেই, রাইট? বার্গেনিং পাওয়ার অফ ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ার্স আর দ্য সেম, কন্ট্রাক্ট আছে fairly enforced, হ্যাঁ, সব ওয়েল ডিফাইন্ড এটসেট্রা। সুতরাং বাট ওই লেবার মার্কেট তো এখানে না, অ্যান্ড ইনক্রিজিংলি ওই ধরনের লেবার মার্কেট আমাদের যে প্রসপারাস দেশগুলো আছে ওখানেও না, জি কমে আসছে। তো কি করা যেতে পারে? আমি আই ওয়াজ রিয়েলি শকড। তুমি যখন নাম্বারসগুলো আমাকে দেখিয়েছো, আমরা যখন দুজন লিখেছি দোজ নাম্বারস, আই ওয়াজ রিয়েলি শকড। এবং একটা কথা মনে রাখতে হবে যে আনফরচুনেটলি whether we like it or not, stagnation in the living standards of workers combined with high inequality, অসাম্যতা, জি জি is a deadly combination. জি 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 ওই কম্বিনেশন একটা সোসাইটিতে যখন বছরকে বছর চলতে থাকে, there is always the prospect of a social explosion, of a major political crisis. আমি একটা বইয়ের নাম বলবো, একটা অথরের নাম বলবো। বইটার নাম এন্ড টাইমস, অথরের নাম পিটার টার্চিল। উনি বলেছে ইউএসএতে আমরা এটা দেখতে পাই, কম্বিনেশন অফ স্ট্যাগনেন্ট রিয়েল ওয়েজেস অ্যান্ড হাই ইনইকুয়ালিটি। তো এই জন্য আমি মাঝে মাঝে বলি, আর উই সিইং অর হ্যাভ উই সিন দ্য আমেরিকানাইজেশন অফ দ্য বাংলাদেশ লেবার মার্কেট? কেন হচ্ছে সেটা? তার প্রধান কারণ হলো এখন ইনক্রিজিংলি এভিডেন্স দেখা যাচ্ছে যে বার্গেনিং পাওয়ার অফ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার্স আর নেভার এভার দ্য সেম, নট ইকুয়াল নট ইকুয়াল, ইভেন ফর্মাল সেক্টরে। ফর্মাল সেক্টরেও জি হ্যাঁ, এবং সেটা সত্য। অনেক উন্নত দেশের জন্য তো এটা সত্য। আমি এক্সাম্পল দিয়ে থাকি অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি সেক্টর। জি ইউনিভার্সিটি সেক্টরে দেখা যায় 60-70% অফ ওয়ার্কার্স অন ক্যাজুয়াল বা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে, অ্যান্ড প্রায় দেখা যায় ওখানে ওয়েজ পেমেন্টটা আর নট কমেন্সারেট টু দেয়ার কন্ট্রিবিউশনস, এবং একটা শব্দ ব্যবহার করা হয় ওয়েজ থেফট। ওয়েজ থেফট অর্থাৎ মজুরি চুরি মজুরি চুরি। জি জি তো এখানে অনেকটা মজুরি চুরি না, মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হয়তো দেখবা যে যখন স্ট্রাইকসগুলি হয়, আনরেস্ট হয়, হয়তো মজুরি চুরি নিয়েই হয়। ন্যায্য পাওনা পাচ্ছি না, আমাদেরকে বেনিফিটস দেওয়ার কথা ছিল, বেতন পাচ্ছেন, বাড়ে না, পাচ্ছি না, তাই না? এটা হলো কি, ইফ nobody is, মানে human nature is such that if you give them conditions where they can use it to their advantage, they will sadly use it to their advantage. রাইট 90% তা করবে, 10% হয়তো বেনেভলেন্ট কারণে করবে না। তো আমাদের প্রধান সমস্যা হলো, অ্যাপার্ট ফ্রম গ্রোথ এটসেট্রা, এগুলো তো হচ্ছেই, প্রধান সমস্যা হলো হাউ টু লেভেল দ্য প্লেইং ফিল্ড। রাইট সেখানে আইএলও একটা রুল সবসময় ছিল, এখন আছে, ভবিষ্যতে আরো বাড়বে। বারবার জি সেটা হলো যে আমাদের ইনস্টিটিউশনাল স্ট্রেংথটা বাড়াতে হবে, দ্যাট অ্যালাউজ আস টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্টস অফ লেবার, সো দ্যাট যদি if the labor is the weaker party in the bargaining process, ওদেরকে লেভেল প্লেইং ফিল্ডে আনতে হবে, তারপরে দেখা যায় কি হবে। সেটার জন্য শুধু ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভদেরকে স্ট্রেংথেন করা, যেটাকে আমরা বলি কালেকটিভ বার্গেনিং। জি 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 সেখানে তুমি যেটা বললে মিনিমাম ওয়েজেস প্রপারলি ডিজাইন, প্রপারলি ইমপ্লিমেন্টেড প্রয়োজন, সেখানে আপহোল্ডিং অফ লেবার রাইটস প্রয়োজন, সেখানে তোমার জেন্ডার ডিসপ্যারিটি থাকে, ওটাকে ট্যাকেল করার প্রয়োজনীয়তা। এবং ইট ইজ সারপ্রাইজিং স্যার টু কমপ্লিমেন্ট যে আমাদের দেশে এখন পর্যন্ত একটা জাতীয় মজুরি নীতি নাই এই তো এবং যেখানে এই বিষয়টা নিয়ে আমরা এত বছর ধরে প্রবলেম ফেস করছি Exactly. এখনো এরকম কোনো জাতীয় মজুরি নীতিই তৈরি হয় নাই এবং অ্যাবসলিউটলি তুমি রিফর্ম কমিশনের কথা বলে, জি, জি। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ এজ ওয়েল। আমরা দুজনেই একটা মিটিংয়ে পার্টিসিপেট করেছি, তুমি আর একটু কয়েকটাতে করেছো। সেখানে এই ধরনের মাচ নেগলেক্টেড ইস্যুসগুলিকে আবার ফিরিয়ে আনতে হবে, অবশ্যই ফিরিয়ে আনতে হবে। যে কোনো সোসাইটিতে একটা গ্রুপকে যদি তুমি অ্যাডভান্টেজ দিয়ে দাও, বা ওরা যদি অ্যাডভান্টেজ নিয়ে নেয় অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার্স হু আর ভালনারেবল, তাহলে ওখানে সোশ্যাল অ্যারেঞ্জমেন্টসটা সাস্টেনেবল আর ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি হ্যাঁ, তো ওই দিক দিয়ে চিন্তা করলেও কিন্তু আমাদের এটা ভাবতে, তো আমি মনে করি যে কোয়াইট অ্যাপার্ট ফ্রম স্কিলিং অফ দ্য ওয়ার্কফোর্স, মেকিং দ্য মোর প্রোডাক্টিভ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার ওই ধরনের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্রয়োজন, অ্যাপ্রোপ্রিয়েটলি ডান মিনিমাম ওয়েজেস, কালেকটিভ বার্গেনিং। ফর এক্সাম্পল স্যার আমার মনে হয় যে একটা প্রস্তাব হয়তো এরকম হতেই পারে যে অনেকগুলো মিনিমাম ওয়েজ বোর্ড না রেখে একটা মজুরি কমিশন পার্মানেন্টলি তৈরি করা হ্যাঁ। যেই কমিশনটা প্ল্যানিং কমিশন বা Right. তথ্য কমিশনের মতো করে মজুরির বিষয়গুলোকে সেন্ট্রালি কোঅর্ডিনেট করবে অ্যাবসলিউটলি। এবং এটা কিন্তু উন্নত দেশে একই সমস্যা। ওখানেও দেখবে যে ইউনিয়ন
ফর্মেশনটা ইনসিডেন্সটা ফল করে আসছে, মিনিমাম ওয়েজেসও যেসব দেশে একটু স্ল্যাক হয়ে আসছে, এবং সবসময় দেখবে যে ওয়েজ বাড়লে ইট ইজ সিন বাই মেনি পিপল both in the policy making world and in the business community as a negative to that. হ্যাঁ, এবং অনেকেই বলে যে এমপ্লয়মেন্ট কমে যাবে। Because ওই যে ফার্স্ট ইয়ার ইকোনমিক্স ওই যে থিওরিতে চলে যায়। শিখে এসছি জি। যে তুমি যদি ওয়েজ বাড়িয়ে দাও, লেবার উইল বিকাম টু কস্টলি, ওরা চাকরি পাবে না, সুতরাং ওয়েজ বাড়াটা। ডেভিড কার্টার ক্রুগারই তো তাদের একটা পেপারে অনেক আগে 95-তে পরিষ্কারভাবে এটা দেখিয়েছে যে এটা ট্রু না। Absolutely, and to add to those names, there's Alan Manny from the London School of Economics. ওরা দেখাচ্ছে যে এই যে lack of a bargaining power, lack of a level playing field between workers and employers is a central challenge in the labor market. ওটা বুঝতে চেষ্টা করতে হবে এবং ওটাকে কিভাবে ট্যাকল করা যায় ওটাও জানতে হবে। সেখানে ফর্চুনেটলি আমি মনে করি there is a well known framework, সেটা ILO ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এই যে লেবার রাইটস আপহোল্ড করা, এটা ইটস নট জাস্ট অ্যান এথিক্যাল মরাল ইস্যু, ইট মেক্স সাউন্ড ইকোনমিক সেন্স, এবং ওটার সাথে এম্পিরিক্যাল এভিডেন্সের একটা বেশ ভালো একটা কানেকশন আছে বলে আমি মনে করি। তো ওইটার উপর আলোকপাত করতে হবে, যেটা আমার মনে হয় তুমি জাস্ট ভেবে দেখো, ওয়ান্স এগেন আই এম অ্যাড্রেসিং দিস নট জাস্ট টু পলিসি মেকার্স বাট ফর স্টুডেন্টস হু আর ওয়াচিং দিস। তোমরা যখন ইকোনমিক্স বইটা খুলো, শ্রমবাজারের নিয়ে আলাপ করো, মিনিমাম ওয়েজ, কালেকটিভ বার্গেনিং, লেবার রাইটস, চাইল্ড লেবার, জেন্ডার ডিসপ্যারিটিস, এগুলো তো আসে না, অনেক পরে আসে। আমি যখন মানে এগুলো প্রথম লেবার ইকোনমিক্সের মাস্টার্স করতে বাইরে গেলাম, লাকিলি ওইটা আইএলওর একটা প্রোগ্রাম ছিল, ইউ আর মাই টিচার দেয়ার। সো ওইখানে যে আমি প্রথম এগুলা দেখলাম যে এইসব লেবার মার্কেটের সাথে জড়িত। এবং অনেকেই দেখবে, ওয়ান্স এগেন আমি সেন্ট্রাল ব্যাংকে যারা বসে আছেন, মিনিস্টার ফাইন্যান্সে যারা বসে আছেন, প্ল্যানিং মিনিস্ট্রি যে টপ লেভেলসে যারা আছেন, ওরা কিন্তু ইন এ ওয়ে প্রবাবলি নট attuned to these kind of ideas in a way that you would like them to be. কারণ এটা ওইভাবে it's not yet gone into a standard body of knowledge. হ্যাঁ, ওটাকে আমরা স্ট্যান্ড অ্যালোন কতগুলি এথিক্যাল নর্মেটিভ ইস্যুস বলে ভাবি, ওটা যে একটা লিঙ্ক আছে টু সাস্টেইনিং রিয়েল ওয়েজেস অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ডস অফ ওয়ার্কার্স, এই কানেকশনটা মিস হয়। থ্যাংক ইউ। এটাই বলতে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েজ নিয়ে আমাদের ডিসকাশনটা খুবই প্রাণবন্ত, হয়তো কথা বললে আর অনেক কিছু বলার আছে, বাট আজকে হয়তো এগুলোতে যাব না। আমাদের শেষ টপিক স্যার, এবং আমি জানি আপনি ব্যক্তিগতভাবে এটা নিয়ে অনেকগুলো দেশের সাথে আপনার হেভি এঙ্গেজমেন্ট ছিল, এখনো আছে। সেটা হচ্ছে ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি, অর্থাৎ কর্মসংস্থান নীতি। জি, আমাদের মতো দেশের জন্য একটা ভালো কর্মসংস্থান নীতি করতে হলে কি ধরনের পদক্ষেপ এবং ইমপ্লিমেন্টেশন প্ল্যান হলে একটা প্রকৃতপক্ষে ভালো কর্মসংস্থান নীতি হতে পারে? একটা ব্যাকগ্রাউন্ড বলি যে যেহেতু আমি এটা নিয়ে কাজ করেছি আইএলও থেকে শ্রম মন্ত্রণালয়ের সাথে, ২২ সালে যে নীতিটা গ্রহণ করা হয়েছে দেশে, এটা হলো খুবই সাপ্লাই সাইড ড্রিভেন। ওখানে মূলত একটা বড় শপিং লিস্ট আছে এবং ওই শপিং লিস্টে বলা হয়েছে শুধু স্কিলস দিলে, ট্রেনিং দিলে এমপ্লয়মেন্টের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে কোন ধরনের কর্মসংস্থান নীতি ক্যান বি a right kind of tool for developing or going to be middle income country like Bangladesh? Thank you very much, Ali. And once again, an excellent question, a challenging one. এটা আমি উত্তরটা কিভাবে দেব ভাবছি। I'll try my best. তুমি সাপ্লাই সাইডের কথা বলেছো। আমরা ইকোনমিক্সে একটা কি শিখি? সাপ্লাই ছাড়া আর কি আছে? ডিমান্ড আছে। সো শুধু যদি সাপ্লাই সাইড দিয়ে আমি সবকিছু ট্যাকল করতে পারতাম, তাহলে ডিমান্ড নিয়ে আমরা আলাপ আলোচনা করি কেন? সো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, বহু বছর আগে আমরা শিখেছিলাম হিস্ট্রি অফ ইকোনমিক থট, এ সেজ ল, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। তো ওখানে স্কিলস পলিসিটা অনেকটা ওই রকম, যে স্কিলস ট্রেনিং দাও, get a lot of skilled people out into the labor market and they'll find their job. অথবা even worse, right? Even worse. আরেকটা আছে যেটা fashionable in some circles, সেটা হলো, why even talk about employment? সবাই entrepreneurs. Everybody is an entrepreneur. অ্যাকচুয়ালি এই আইডিয়াটা কিন্তু আমাদের দেশে গত ৫-৬ বছর ধরে খুব চলছে, হ্যাঁ, যে হ্যাঁ, আমরা চাকরি দাও, চাকরি করা নিয়ে ভাববো না, সবাই চাকরি দিবে এবং সবাই এন্টারপ্রেনার হবে, চাকরি দিতে পারতে হবে। এক্স্যাক্টলি। একজন বেশ নাম করেছে, উনি বোধহয় হার্ভার্ডে ছিলেন না কোন ইউনিভার্সিটি ছিলেন আমি জানি না, সুন্দরা রাজন ওনার লাস্ট নেমটা। উনি বলেছেন যে
দ্য এন্ড অফ এমপ্লয়মেন্ট, কোনো চাকরির কিছু দরকার নেই, সবাই এন্টারপ্রেনার হয়ে যাবে, এভরিবডি উইল ক্রিয়েট দেয়ার ওন। তো সবাই যদি ক্রিয়েট দেয়ার ওন ওয়ার্ক তাহলে কীভাবে, অ্যান্ড ইটস নট লজিক্যাল ফ্র্যাঙ্কলি। আর আমরা যেটা দেখি সেখানে আমার মনে হয় ওয়ান্স এগেন আমাদের আইএলও ব্যাকগ্রাউন্ডটা, এক্সপিরিয়েন্সটা কাজে দেয় বিভিন্ন দেশের। সেলফ এমপ্লয়মেন্ট যেটাকে ভাবি আমরা, লট অফ ইট ইজ প্রিক্যারিয়াস, তাই না? হ্যাঁ, অনেকটা না পারতে করি। হ্যাঁ, আচ্ছা পারলাম না, ঠিক আছে আমি একটা ভেন্ডর হয়ে যাব, কারণ চাকরি পাচ্ছি না, বা আমি এগ্রিকালচার সেক্টর গিয়ে আমি টেম্পোরারিলি কাজ করবো, ওন অ্যাকাউন্ট। ওটা মনে হয় কোপিং মেকানিজম। তো অনেকটুকু সেলফ এমপ্লয়মেন্ট তুমি যেটা নিজেও আলোকপাত করেছো তোমার কাজে এবং বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে, ইজ অ্যাকচুয়ালি ভালনারেবল। So the first and most important thing to do in promulgating any policy is to start with the idea যে আমি যদি সাপ্লাই সাইড অ্যাপ্রোচটা নেই, আর আমি অন টপ অফ যদি বলি এভরিবডি ক্যান বিকাম অ্যান এন্টারপ্রেনার, ইজ ফান্ডামেন্টালি মিসকনসিভড। অ্যাবসলিউটলি। ওই মাইন্ডসেট থেকে চলে আসছে। দেন আমি পুরোটাই সাপ্লাই সাইড নিয়েই হ্যাঁ। কনসার্ন। হ্যাঁ, এই জন্য তুমি দেখো অনেক দেশে হচ্ছে, আইএলও এটার সাথে হয়তো কিছুটা জড়িত, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং। হ্যাঁ, এই এন্টারপ্রেনারশিপ ট্রেনিং, নো ইওর বিজনেস, এগুলি করলেই সব হয়ে যাবে, আর কিছু লাগে না। তো ডিমান্ড সাইডটা একেবারেই যেখানে না থাকে সেখানে সমস্যা। সো দ্য স্টার্ট অফ এনি গুড ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি ইজ এ রিকগনিশন দ্যাট এমপ্লয়মেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ both supply side and demand side factors. সাপ্লাই সাইড আমরা কন্ট্রোল করতে পারি, কারণ সাপ্লাই অফ স্কিলস আমরা একটা কন্ট্রোল করতে পারি, ট্রেনিং প্রোগ্রামস আমরা কন্ট্রোল করতে পারি। চ্যালেঞ্জ আমরা ডিমান্ড সাইডটা করি। জি, মানে ওইটা তো পুরো ম্যাক্রো ইকোনমির সাথে জড়িত। ইনভেস্টমেন্ট আসতে হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়তে হবে, সরকারের চাকরি তৈরি করার মতো সেক্টর গ্রো করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি হইতে হবে, নতুন ইন্ডাস্ট্রি আসতে হবে। তো ওইগুলো হাইলাইট করা, জি, যে দ্য ডিমান্ড সাইড ফ্যাক্টরস প্লে an important role and probably an even more important role. ইভেন মোর ইম্পর্টেন্ট, বিকজ আমার তো স্যার খুব সিম্পল কনক্লুশন হচ্ছে, ওয়েন দেয়ার উইল বি জবস ইউ ক্যান ডিল উইথ দ্য স্কিলসটা দেওয়া যাবে। কিন্তু যেখানে বাংলাদেশের যেটা বড় সমস্যা, চাকরিই নাই। আমি সবাইকে বিভিন্ন জায়গায় বলতে শুনি স্কিলস মিসম্যাচ। কিন্তু আমার একটা মৌলিক প্রশ্ন হলো যে, যেই দেশে আসলে চাকরিই নাই, ওইখানে আমি স্কিলস নিয়ে তো কথা বলবো পরে, এটা আমার সেকেন্ডারি কথা। আমার প্রাইমারি কথা হলো যে প্রতি বছর 2.2 মিলিয়ন লোক লেবার মার্কেটে ঢুকে, এবং একটা হিসেব অনুযায়ী দেখা গেছে প্রতি বছর 1.6 মিলিয়নকে আমরা কোনো কিছুই দিতে পারি না। রাইট। তো এই তো একটা বিশাল চেইন অফ ব্যাকলগ তৈরি হয়। আর দেশের বাইরে মাইগ্রেশনটা নিয়ে আমি একটু কথা বলে শেষে করবো স্যার আজকে, যে আমরা কিন্তু ওই ট্রেনটাও মিস করি। আমরা যেই ওয়ার্কার বা যেই এমপ্লয়ীদেরকে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে দেশের বাইরে পাঠাই, এদেরকে যেই অকুপেশনগুলাই পাঠাই, এই এক্সেস সাপ্লাই অফ লেবারটা কিন্তু লেভারেজ করা যেত, যে বাইরে যদি আমরা বেশি স্কিলড ওয়ার্কার পাঠাতাম, ওইখানে আবার আমরা স্কিলস দেই না, যেখানে আসলে স্কিল ক্যান ডু ডেট্রিমেন্টাল। হ্যাঁ, কিন্তু আমরা লোকাল মার্কেটের জন্য খুব স্কিলস নিয়ে কথা বলি, যেখানে লোকাল মার্কেটে জব নাই। অ্যাবসলিউটলি। তোমার যে এই যে মাইন্ড সেটিং ইজ ভেরি ভেরি পাওয়ারফুল, যে অল ইউ নিড টু ডু ইজ প্রডিউস স্কিলস, লটস অফ স্কিলস ট্রেনিং প্রোগ্রামস, টিভেট আমরা বলি। জি। হ্যাঁ, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং এটা আমরা বলি, তো ওটা করলেই হয়ে যাবে। জি। এবং সবচেয়ে বেশি প্রজেক্ট আসে টিভেটের মাধ্যমে, সব থেকে বেশি ফান্ডিং বাংলাদেশে। এবং হোয়াট ইজ আনফরচুনেট, যে এটার একটা বিগ চাঙ্ক অফ ফাইন্যান্সিং টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন প্রোগ্রামের জন্য ওয়েন্ট টু ফাইন্যান্স মিনিস্ট্রি instead of education, instead of technical board. সো প্রথম আমাদের ফার্স্ট স্টেপ হলো টু আনলার্ন যে এটা সাপ্লাই সাইড ইস্যু না, টু আনলার্ন দ্যাট সেজ ল has been proven to be wrong. The supply creates own demand, and to realize the employment policy tackle করতে হলে both supply and demand সাইডটা দেখতে হবে। এই কথাই বলছি। ঠিক, ধন্যবাদ। আচ্ছা। তো দর্শক, অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করি বিষয়গুলো নিয়ে যেই প্রশ্নগুলো আপনাদের মনে ছিল বা আছে, সেটা আপনারা ইন্ডাস্ট্রি ইনসাইডারকে পরে জানাতে পারবেন, এবং কর্তৃপক্ষ থেকে এগুলো অ্যান্সার করারও সুযোগ হয়তো তৈরি করা হতে পারে। আর আজকে যে টপিকগুলো নিয়ে আলাপ করলাম, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, এবং অনেকগুলো অভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলেছি, আরও অনেক কিছু বলা যেত।
হোপফুলি ইনশাআল্লাহ সামনে আরো কোনো এপিসোডে যদি কথা বলার সুযোগ হয়, সেগুলো নিয়ে কথা বলার সুযোগ থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ সময় করে আমাদের এখানে আনার জন্য। আর ইন্ডাস্ট্রি ইনসাইডার টিমকে অনেক, অনেক ধন্যবাদ এই সুন্দর আয়োজন এবং অর্গানাইজিং এর জন্য। থ্যাংক ইউ।